সাহিত্যগৃহের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। ভালো নেই তারা যারা বিশেষ করে SSC 26-এর ব্যাচ, কারণ তোমরা জানো যে তোমাদের আগামী মাসের 2 তারিখ থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের SSC ফাইনাল এক্সাম শুরু হতে যাচ্ছে। তো আমাদের হিউম্যান সাইকোলজি বলে যে বিশেষ করে কোনো পরীক্ষা বা কোনো প্রেশার থাকলে আমরা মানে চাইলেও আমাদের ডিপ্রেশন কাজ করে বা চিন্তা কাজ করে, না চাইলেও অটোমেটিক এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি। তো ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। তোমরা জাস্ট তোমাদের অধীত যে জ্ঞান বা যে পড়াশোনা আছে সেটা জাস্ট রিভাইজ দাও এবং আত্মবিশ্বাসের সাথে সবাই পরীক্ষা দিবে। কখনোই বৃথা চিন্তা করে বা ভেবে যদি সময় নষ্ট করো তাহলে দেখবা যে দিন শেষে তোমাদের পড়াশোনাগুলো মানে আগে যা করেছো সেগুলো ভোলার একটা বিষয় চলে আসবে। এই জন্য ওই বাজে কোনো চিন্তা না করে আগের যে পড়াশোনাগুলো করেছো ওইগুলোই করবে, আর নতুন করে কিছু পড়ার ওইভাবে কোনো দরকার নেই। তো যাই হোক, এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা যারা লাইভ সেশনটাতে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও তো যে আমার কথা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যদি আমাকে ঠিকঠাক শোনা যায় বা দেখা যায় তাহলে এখানে লিখে দাও, কমেন্টে লিখে দাও অল ডান। কমেন্টে কি লিখে দিবা? অল ডান। আর যেহেতু আজকে যে লাইভ ক্লাস নিব এটা কিন্তু আমি ইতোপূর্বে তোমাদেরকে জানাইনি বা ঘোষণা দিইনি, এই জন্য আজকের এই লাইভ সেশনের নাম হচ্ছে হুটহাট ক্লাস 3। অর্থাৎ এই মুহূর্তে তোমরা যারা অ্যাক্টিভ থাকবা বা অনলাইনে থাকবা তারাই মূলত আজকে এই ক্লাসটা দেখতে পারবা, আর যারা থাকতে পারবা না তারা পরবর্তীতে দেখে নিও। আর এই মুহূর্তে তোমরা যারা অ্যাক্টিভ আছো আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা এক বা একাধিক ফ্রেন্ড সার্কেলকে এই ভিডিওটা বা লাইভ সেশনটা শেয়ার করে দাও। আজকে আমরা খুব বেশি সময় দিব না, কিন্তু যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে SSC 26 বা 27-এ যারা আছো উভয়ের জন্য দুর্দান্ত উপযোগী হবে, উপকারী হবে। এই জন্য এই ক্লাসটা মিস করো না। তো অবশ্যই তোমরা শেয়ার ডান করে এক বা একাধিক বন্ধু বান্ধবী বা বিভিন্ন গ্রুপে তোমরা জানিয়ে দাও, কারণ আমি আবারও বলছি যে ঘোষণা না দিয়ে কিন্তু আমি আজকের এই লাইভ সেশনটা শুরু করতে চলেছি। এই জন্য তোমরা প্রথমত যে কাজটি করবে সেটা হচ্ছে অবশ্যই মানে 3-4 বা অধিক সংখ্যায় শেয়ার করো এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও অল ডান। কি জানাবা? অল ডান। এবং অবশ্যই যেহেতু এগুলো ফ্রি ক্লাস, তো ওই যে গিভ অ্যান্ড টেক, আমি তোমাদেরকে কষ্ট করে লেকচার দিচ্ছি, তোমাদের ক্লাসটা নিচ্ছি ফ্রিলি। সেই ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে যে অধিক সংখ্যায় শেয়ার করবে, পাশাপাশি কমেন্ট করবে এবং রিয়াক্ট দিবে এবং তোমাদের প্রোফাইলে অবশ্যই শেয়ার করে রাখবে যাতে ভবিষ্যতে এই ভিডিওটা তোমাদের কাজে লাগে। তো যাই হোক, চলো তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের টপিক হিসেবে যেহেতু আমরা সাহিত্য গৃহে প্রতিদিনই লাইভে আসবো কম বেশি, তোমাদের SSC 26-এর জন্য যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের উপদেশ নিয়ে তোমাদের বিভিন্ন বিষয় সমস্যা থাকতে পারে সেসব বিষয় নিয়ে, যেমন আমরা খুব দ্রুতই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, MCQ কিভাবে লিখলে বা পড়লে পরে ভালো একটা মার্ক পাওয়া যায়, পাশাপাশি কোন গল্পগুলো গুরুত্বপূর্ণ, কোন কবিতাগুলো গুরুত্বপূর্ণ, উপন্যাসের কোন চরিত্র, নাটকের কোন চরিত্র বা কোন প্রেক্ষাপটটা বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমরা দ্রুতই লাইভ সেশন আসবো। পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্র থেকে এই যে 1 থেকে 6-এর যে ব্যাকরণ যে অংশগুলো আছে কোনগুলো বেশি পড়লে কখন আসার সম্ভাবনা আছে, এরপর সব দাগের যে পারিভাষিক বা অনুবাদ সেটা নিয়েও আমরা আলোচনা করব। পাশাপাশি 8 থেকে 12 দাগের যে রিটেন সাইড গুলো আছে, রচনা, সারাংশ, সারমর্ম বা ভাব সম্সরণ, দিনলিপি, সংলাপ, অর্থাৎ রিটেন সাইডের যে বিষয়গুলো আছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ বা পড়া উচিত সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসগুলো ধাপে ধাপে আমরা সামনে তোমাদের জন্য উপস্থাপন করব। কিন্তু যেহেতু আমরা আগে পরে কোনো ডিক্লেয়ার দেই নাই, কিন্তু আজকে আমি বলে দিচ্ছি, এই জন্য তোমরা এই লাইভ সেশনটা অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করে আমার সাথে যুক্ত থাকবা। আশা করি SSC 26 তোমাদের তো আমি আর খুব বেশি দিন পাচ্ছি না, মানে লাইভে খুব দ্রুত তো আসা হলো এতদিন পরে, কিন্তু যারা SSC 27 বা 28-এ আসবা তাদের জন্য খুবই ফলপ্রদায়ী হবে। শুধু ইংরেজি না, আমাদের ইংলিশ, তারপর ICT এইসব বিষয়ের কিন্তু দুর্দান্ত ক্লাস নিয়ে আমাদের এই পেজ
পাশাপাশি অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলোতে তোমরা ফ্রিলি একদম ঘরে বসে শুয়ে পড়ে কাঁথা মুড়ি দিয়ে আমাদের এই ক্লাসগুলো উপভোগ করতে পারবে, জানতে পারবে। এবং এইটা গোপালগঞ্জের মধ্যে টপ নচ টাইপের ক্লাস হবে। এবং খুব দ্রুতই আমাদের ইংরেজির একজন সুনাম সুখ্যাতি সম্পন্ন একজন স্যার আছেন, তোমরা সবাই কম বেশি জানো, সারাওয়ার স্যার। তিনি একজন অ্যাডভোকেট, একজন উকিল। কিন্তু গোপালগঞ্জে আমি মনে করি যে তোমরা যদি একাডেমিক ইংলিশটা পড়তে চাও এইচএসসি, অবশ্যই তার কাছে কমপক্ষে 3টা ক্লাস করে যেও। আর আমি আরো বিশেষভাবে তোমাদেরকে বলতে চাই যে এইচএসসির পরে তোমরা যারা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে তার বৃহৎ একটা জ্ঞান আছে, সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে কোচিং পড়ো, যে স্যারের কাছে পড়ো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব কমপক্ষে 3টা অ্যাডমিশনের ক্লাস সারাওয়ার স্যারের কাছ থেকে তোমরা পড়বে। তাহলে দেখতে পারবে যে আসলে তার কাছে পড়া উচিত নাকি অনুচিত। আর তাকে নিয়েও আমরা পরবর্তীতে ক্লাস পড়াবো, তার ক্লাসগুলো তোমরা পাবে। কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের সাথে যুক্ত হতে হবে এবং আমাদের ভিডিওগুলো অধিক মাত্রায় শেয়ার করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আজকে যেহেতু আমরা হুটহাট করে আসছি, তবে তোমরা যারা আছো, আজকে যারা মোটামুটি এই সেশনটা হচ্ছে অধিক মাত্রায় শেয়ার করবে বা কমেন্ট করবে, তাদের জন্য কিন্তু এই যে একদম ফ্রিজ থেকে আনা ফ্রুটিকা যে তীব্র তাপদাহ, যে গরম, এই গরমে কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি যে একটু ঠান্ডা পানি বা জল যদি একটু তৃষ্ণায় মেটাতে পারতাম। তা এই তোমাদের এই ফ্রুটিকাটা কিন্তু গিফট দেওয়া হবে। এবং কিন্তু এই যে আমি তোমাদেরকে বলে রাখলাম যে অধিক মাত্রায় যে কমেন্ট করবা, যে শেয়ার করবা, সেই মানুষটাকে আমরা ফাইন্ড আউট করে খুঁজে বের করে এই ফ্রুটিকাটা তোমাদেরকে আমরা গিফট হিসেবে দেবো, উপহার হিসেবে দেবো। চলো ক্লাস শুরু করি। আজকে আমরা ঢাকা বোর্ড 25 সালে এসেছে যে টপিকগুলো সমাসের, এই সমাসের এই টপিকগুলো মূলত আমরা আলোচনা করব। দেখো তোমাদের এই চার দাগে মোটামুটি 3টা টপিক থেকে, 4 দাগে আমাদের মোটামুটি 3টা টপিক আসে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায়। একটা হচ্ছে উপসর্গ, উপসর্গ, এরপরে সমাস, আর সর্বশেষ হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, যেটা দীর্ঘদিন আমাদের সিলেবাসের বাইরে ছিল। এই বছর থেকে মোটামুটি তোমাদের যারা এসএসসি 26 দিবা তাদের থেকে শুরু হয়েছে প্রকৃতি ও প্রত্যয়। তাহলে দেখো বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণিক যে বিষয়গুলো আছে, 4 দাগে আমাদের কিন্তু 3টা টপিক করতে হবে। 1 উপসর্গ, 2 সমাস, আর 3 হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। এবং এই 3টা বিষয় শুধু একাডেমিক না, তোমাদের অ্যাডমিশনের জন্য দুর্দান্ত রকমের উপকারী। এই জন্য একাডেমিকের পাশাপাশি আমরা যে কাজটা করব, আমরা শুধু তোমাদেরকে একাডেমিকের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। আমরা এই অনলাইনে যে লাইভ সেশনগুলো হবে, একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন লেভেলে যে প্রশ্নগুলো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী, জিএসটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র থেকে, ইংলিশ থেকে, সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো হয়, সেইগুলো কিন্তু আমাদের এই পেজে আমরা আলোচনা করব। মানে দুর্দান্ত কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন দেখো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সমাস। তো দেখো এখানে ঢাকা বোর্ড 25 সালে যে সমাসগুলো এসেছিল, একটা হচ্ছে কাগজ কলম, তেপান্তর, নবীনবরণ, মুখচন্দ্র, গণশিক্ষা, বনবাস, সিংহাসন, কাজল কালো। মূলত এই প্রত্যেকটাই হচ্ছে সমাসের নাম। কিন্তু তোমাদের পরীক্ষায় যে কাজটা করতে হয়, যে এটাকে ব্যাস বাক্যে রূপান্তর করতে হয়। কি করতে হয়? ব্যাস বাক্যে রূপান্তর করতে হয়। আর এরপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় যে আসলে ওইটা কোন সমাস, অর্থাৎ সমাসের নামটা লিখতে হয়। তোমরা ইতোপূর্বে জেনে থাকবে অথবা এই ক্লাসের মধ্যে জানতে পারবে যে তোমাদের বিগত বোর্ডের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায়, তাহলে দেখা যাবে মোট 8টা সমাস থেকে তোমাদের পরীক্ষায় আসে। 1 দ্বন্দ্ব, 2 দেগু, 3 কর্মধারয়, কর্মধারয়, 4 তৎপুরুষ। তোমরা কম বেশি সবাই এসএসসি লেভেলে পড়ে আসছো বা ইন্টারমিডিয়েটে যারা আছো তারা পড়েছো। 5 অব্যয়ভাব, 5 কি? অব্যয়ভাব। 6 বহুব্রীহি, বহুব্রীহি। আর অবশ্যই তোমরা এই বানানগুলো দেখে রাখো,
যে কোনটা রস্য দীর্ঘ কোনটা দীর্ঘই রস্যই, কারণ এই বানানগুলো তুমি অনেক সময় ভুল করে বসো। আর 7 নম্বর নিত্য, 8 নম্বর প্রাদি। অর্থাৎ গড়ে এই 8 প্রকার সমাস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো যেহেতু এখানে 8টা আসে, সেই 8টা আমরা আজকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব এবং দেখব যে ওই 8টা আসলে কোনটা কোন সমাস আর কেন ওইটা হলো সেটা নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। চলো, আমাদের প্রথম সমাস হচ্ছে কাগজ কলম। দেখো, সমাসটা দেখার পরে তোমরা যে কাজটা করবা যে পূর্বপদ আর পরপদ, মানে আগের পদ আর পরের পদটা আসলে কেমন অবস্থায় আছে, কারণ এই পূর্বপদ আর পরপদ দেখেই মূলত আমাদেরকে ব্যাস বাক্য করতে হবে এবং সেটা কি সমাস সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আচ্ছা দেখো, কাগজ এটা হচ্ছে পূর্বপদ, কাগজ এটা হচ্ছে পূর্বপদ, কাগজটা কি এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। আর কলমটা হচ্ছে পরপদ, কলমটা কি পরপদ। তা আমরা জানি যে সমাসে, আমরা জানি যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই প্রধান, যেমন দেখো কাগজ কলম, কাগজও গুরুত্বপূর্ণ আবার কলমও গুরুত্বপূর্ণ, তার মানে এখানে পূর্বপদ পরপদ দুইটাই প্রধান। এবং ব্যাস বাক্য করলে বিশেষ করে যোজক হিসেবে ও এবং আর এই কথাগুলো আসে, এই যোজকগুলো আসে, তাহলে আমরা ধরে নিব ওইটা দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব মানে কিন্তু ঝামেলা বা মারামারি না, দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া, কাপড় টাইপের কিছু একটা থাকে। তো যে সমাসে জোড়া বোঝায়, যে সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই প্রধান, এবং যে সমাসটাকে ব্যবচ্ছেদ করলে বা ব্যাস বাক্য করলে মাঝখানে ও কথাটি আসে, এই যোজকটি আসে, সেই সমাসটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তাহলে প্রিয় শিক্ষার্থী আমার, আমরা এই যে কাগজ কলম এটাকে যদি ব্যাস বাক্য করি, এবং অবশ্যই খেয়াল রাখবা সমাসে যদি মাঝখানে একটা হাইফেন থাকে, কি থাকে হাইফেন, তাহলে ধরে নিও যে ওইটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে ব্যাস বাক্যটা কি হবে, তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে লিখতে হবে, কাগজ ও কলম। তাহলে কাগজ ও কলম, কাগজ ও কলম ব্র্যাকেটে, তাহলে কি বললাম এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে সর্বসাকুল্যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো ধারণ করেছে। এই জন্য আমরা লিখলাম কি কাগজ কলম হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আরো অনেক আলোচনা আছে, সেটা আমরা ধাপে ধাপে করবো, কিন্তু আজকে আমরা যে কাজটা করবো শুধু এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, সমাধান করব। দেখো, আমাদের পরের যে সমাসটি সেটা হচ্ছে তেপান্তর। পরের সমাসটি কি? তেপান্তর। আমরা যদি একটু ভেঙে দেই, এই যে তে যোগ কি আছে পান্তর, তে যোগ পান্তর। এখন এই তে শব্দের অর্থ হচ্ছে তিন, তে শব্দের অর্থ কি তিন। আর এই প্রান্তর, প্রান্তর শব্দের অর্থ হচ্ছে প্রান্তর, প্রান্তর শব্দের অর্থ কি প্রান্তর। তে প্রান্তর এটাকে আমরা ব্যাখ্যা করলে অর্থ পাই কি তিন প্রান্তর, অর্থাৎ চারিদিকে যে শূন্য যে অবস্থা, বিশাল মাঠ, এরকম কিছুকে বলা হয় তে প্রান্তর। তাহলে দেখো, আমরা জানি যে সমাসের, তাহলে এই তে হচ্ছে একটা পূর্বপদ আর প্রান্তর হচ্ছে পরপদ। যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকে, কি বললাম সংখ্যাবাচক বিশেষণ, এবং পরপদে বিশেষ্য থাকে, এবং যে সমাসের ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি কথাটি আসে, আর যে সমাসে পরপদ প্রধান, এরকম সমাসকে দ্বিগু সমাস বলে। কি সমাস বলে? দ্বিগু সমাস। প্রিয় শিক্ষার্থী আমার, মনোযোগ দিয়ে কান দিয়ে ভালো করে শুনে রাখো অথবা নোট ডাউন করে রাখো, খাতায় লিখে রাখো। যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকে, পরপদ প্রধান, ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি কথাটি আসে, এরকম সমাসকেই বলা হয় দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। তোমরা পরীক্ষায় এটাকে দুই ভাবে লিখতে পারবা। একটা হচ্ছে সরাসরি এভাবে লিখতে পারো, তে প্রান্তের সমাহার বা সমষ্টি একটা লিখলেই হবে, ব্র্যাকেটে লিখতেই পারো দয় বাই রশ্মি গয় রস্য, অবশ্যই বানানটা খেয়াল করবা, দয় বাই রশ্মি গয় রস্য। হয় এইভাবে লিখবা তে প্রান্তের সমাহার, অথবা এটাও লিখতে পারো তিন প্রান্তরের সমাহার, তিন প্রান্তরের,
তিন প্রান্তরের সমাহার। এটাও কিন্তু তোমরা লিখতে পারো, কিন্তু ভুলেও ওই যে তিন প্রান্তের এরকম লিখো না। তে এই শব্দের সাথে প্রান্তের একটা প্রান্তরের একটা সম্পর্ক আছে, আর তিনের সাথে প্রান্তরের একটা সম্পর্ক আছে। তাহলে তে প্রান্তর আর তিন প্রান্তরের, এইভাবে লিখবা। তাহলে দেখবা যে আর কোনো সমস্যা হবে না আশা করি। যদিও আমরা প্রচলিত ভাবে তিন প্রান্তের সমাহার বা প্রান্তরের সমাহার এরকম লিখি, কিন্তু সঠিকটা হচ্ছে তে প্রান্তরের সমাহার অথবা তিন প্রান্তরের সমাহার। এটা কি সমাস? দ্বিগু সমাস। এটা কি সমাস? দ্বিগু সমাস। এখন আসলে যে অবস্থায় আছে, ক্লিন করলে তো সব মুছে যাবে। আচ্ছা, ক্লিনই করে দেয়, তাছাড়া উপায় নাই। আমাদের পরের যে সমাস নবীন বরণ, পরের সমাসটা কি? নবীন বরণ। এইটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে ব্যাস বাক্যটা দাঁড়ায় নবীনকে বরণ। কি দাঁড়ায়? নবীনকে বরণ। কি দাঁড়ায়? নবীনকে বরণ। দেখো এখানে একটা কে বিভক্তি আছে। কি আছে? কে বিভক্তি। যে সমাসের ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পায়, অর্থাৎ এক কথা যদি আমরা বলি বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তাকে কি সমাস বলে? তৎপুরুষ। তো বিভক্তি জানি যে আমাদের সাতটা আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু তৎপুরুষ সমাসে প্রথমার কোনো প্রয়োজন নেই, দ্বিতীয়া থেকে মূলত শুরু হয়। দ্বিতীয়া, তৃতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো দেখো এই বিভক্তিগুলোতে যে এই যে দ্বিতীয় তৃতীয় যে বিভক্তিগুলোতে যে শব্দাংশগুলো আছে ওইগুলো লোপ পেয়ে মূলত ওই তৎপুরুষ সমাস হয়। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি লোপ পাইলে তৃতীয় তৎপুরুষ। যেমন দেখো শ্রম দ্বারা লব্ধ, অর্থাৎ শ্রম দিয়ে যেটা আমরা অর্জন করি, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। কি লোপ পাচ্ছে? দ্বারা। তাহলে দ্বারা দিয়ে করতে কি? তৃতীয় তৎপুরুষ। তাহলে এটা হবে শ্রমলব্ধটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এরকম করে সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত আছে। এছাড়াও বিভক্তি ছাড়াও আরো তিনটা ব্যতিক্রম ধর্মী তৎপুরুষ সমাস আছে। একটা হচ্ছে উপপদ তৎপুরুষ, একটা অলোক তৎপুরুষ, আর একটা হচ্ছে নং বা নয় তৎপুরুষ। সেটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো এই কেটা কোন বিভক্তির মধ্যে পড়ে? দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়ে। আর আমরা মাত্রই বললাম যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তির অনুযায়ী তৎপুরুষ সমাসের নামটা হবে। তাহলে নবীন কে বরণ। তাহলে কে বা কাকে থাকলে যে তৎপুরুষটা সেটা দ্বিতীয়া, তাহলে আমরা লিখতেই পারি এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কি লিখতে পারি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কি লিখতে পারি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আবার দেখা যাচ্ছে বিভক্তি যদি তোমাদের খেয়াল না থাকে বা মনে না থাকে সেই ক্ষেত্রে শুধু তৎপুরুষ লিখলে হবে, অন্তত বিভক্তির ক্ষেত্রে। কিন্তু উপপদ তৎপুরুষ, অলোক তৎপুরুষ, নয় তৎপুরুষ এগুলো কিন্তু পুরোটাই লিখতে হয়। শুধু তৎপুরুষ যদি বিভক্তিটা মনে না থাকে শুধু তৎপুরুষ তারা কি করে লিখতে পারো, কিন্তু ভুলভাল লেখার দরকার নাই। তাহলে দেখো নবীন বরণ, নবীনকে বরণ, এটা কি হবে? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পরেরটা কি? মুখচন্দ্র। পরেরটা কি আছে? মুখচন্দ্র, মুখচন্দ্র। এখন দেখো এই মুখভাষী ওই বিশেষ্য বিশেষণ বিশেষণ বিশেষ্য দিয়ে যদি কোনো কিছু উপমায়িত করা হয় তাহলে সেগুলোকে আমরা কর্মধারয় সমাস বলবো। তো আমাদের কর্মধারয় সমাস আছে মোট তিন প্রকার। এক সাধারণ কর্মধারয়, এক মধ্যপদলোপী কর্মধারয়, আর একটা হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাস। এখন দেখো এই উপমামূলক কর্মধারয় সমাস আবার তিন প্রকার। একটা উপমান, একটা উপমিত, আর একটা হচ্ছে রূপক। এখন দেখো উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্বপদের নাম থাকবে, পরপদের নাম থাকবে, কিন্তু তাদের মধ্যে যে কানেকশন বা সম্পর্ক বা উপমা ভাব আছে সেটা মিথ্যা। যেমন দেখো মুখ একটা বিশেষ্য পদ, নাউন। চন্দ্র একটা বিশেষ্য বা নাউন। কিন্তু আসলে আমরা যে বলি যে চাঁদের মতো মুখ বা চন্দ্রমুখ, আমাদের মুখ বা কারো মুখে আদৌ চাঁদের মতো কি হয়? না, এটা জাস্ট আমরা কল্পনায় বলি বা উপমায়িত করি। তাহলে দেখো যে কর্মধারয় সমাসে নাউন থাকে এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা অসত্য, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা কি হবে? অসত্য। কি হবে? অসত্য। তাহলে কিন্তু সেটাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলতে পারি। এবং এটার ব্যাস বাক্যে মাঝেও ন্যায় থাকতে পারে আবার শেষেও ন্যায় থাকতে পারে। সেটা বসবে শব্দ কোথায় বসবে তার উপরে ডিপেন্ড করবে। যেমন দেখো
মুখ চন্দ্র, এটাকে দুই ভাবে ব্যাস বাক্য করতে পারো। এক হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, অথবা এটা বলতে পারো শুরুতে যদি চন্দ্র দাও, চন্দ্রের ন্যায় মুখ, দুই ভাবে লিখতে পারো, ঠিক আছে। কিন্তু শব্দটা কোথায় বসাবো সেটা হচ্ছে ফ্যাক্ট। যদি লেখো মুখ চাঁদের মতো বা চন্দ্রের মতো, এটাও লিখতে পারো, অথবা চন্দ্রের ন্যায় মুখ, এটাও লিখতে পারো। তাহলে এটা কি সমাস হবে? উপমিত কর্মধারয় সমাস হবে। কি হবে? উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় কি হবে? উপমিত কর্মধারয়। আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরের যে শব্দটি আছে বা সমাসটি, সেটা হচ্ছে গণশিক্ষা। সেটা কি আছে? গণশিক্ষা। গণশিক্ষা, গণ মানে কি? জনগণ বা মানুষ, মানুষদের জন্য যে শিক্ষা, সেটাকে কি বলা হয়? গণশিক্ষা। তাহলে আমরা এখানে লিখতেই পারি ব্যাস বাক্যে গণের শিক্ষা। কি লিখতে পারি? গণের শিক্ষা। এখন দেখো, একটু আগেই বলেছিলাম যে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাই তো তৎপুরুষ। তাহলে এই যে বিভক্তি লোপ পেয়ে মূলত হচ্ছে গণশিক্ষা। যেমন আগেটা ছিল নবীন বরণ, নবীন কে বরণ কে বিভক্তি লোপ পেয়েছিল, এই জন্য দ্বিতীয় তৎপুরুষ। আর এটা হচ্ছে গণের শিক্ষা, রটা লোপ পাচ্ছে। আমরা জানি যে র এর শব্দ শেষে যদি থাকে ওটাকে আমরা কি বিভক্তি বলবো? ষষ্ঠী। কি বিভক্তি বলবো? ষষ্ঠী। তাহলে যেহেতু এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে সমাসটা হয়েছে, এই জন্য এই সমাসটার নাম কি দিব? ষষ্ঠী তৎপুরুষ। কি দেব? ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবারও বলি, যদি বিভক্তি যদি খেয়াল নাও থাকে, ভুলভাল দিয়ে না, নাম্বার কেটে যাবে। যদি একদম খেয়াল নাও থাকে, যেমন তোমার খেয়াল নাই যে রটা আসলে কোন বিভক্তি, দ্বিতীয় তৃতীয় ষষ্ঠী নাকি সপ্তমী, তুমি রিল্যাক্সে তৎপুরুষ সমাস লিখে দাও, মার্ক পাবা। কিন্তু যদি ভুল করে, এই যে এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ, তুমি যদি ভুল করে চতুর্থী তৎপুরুষ লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার পাবা না, বিভক্তি ভুল করে বসলে। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। বনবাস, এইটা যদি ব্যাস বাক্য করি হবে বনে বাস। কি হবে? বনে বাস। বনে বাস। তাহলে দেখো, এই যে বন যোগ এ, এই এও কিন্তু একটা বিভক্তি। এ কিন্তু কি একটা বিভক্তি। আর এটা হচ্ছে এ অন্তঃস্থ, এটা কোন বিভক্তিতে থাকে? সপ্তমী বিভক্তিতে থাকে। কোন বিভক্তি থাকে? সপ্তমী বিভক্তিতে। তাহলে বনবাস বনেবাস, এটা কি হবে? একদম নিঃসন্দেহে কি হবে? সপ্তমী তৎপুরুষ। তাহলে দেখো যে আমাদের ঢাকা বোর্ড 25 সালের প্রশ্নগুলোতে সমাস থেকে, বিশেষ করে তৎপুরুষ থেকেই তিনটা আসছে, দুই তিনটা আসছে। এরপরটা দেখো সিংহাসন। এরপরেরটা কি আছে? সিংহাসন। এটার ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত আসন। কি হবে? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। দেখো, এই চিহ্নিত কথাটি লোপ পেয়ে মূলত সিংহাসন শব্দটা এসেছে। তো আমরা জানি যে মাঝখানের পদ যদি লোপ পেয়ে কোনো কর্মধারায় সমাস হয়, সেটাকে আমরা সাধারণ কর্মধারা সমাস বলবো। কি বলবো? সাধারণ কর্মধারা সমাস না, সাধারণ না, এটা হবে মধ্যপদলোপী। এটা কি হবে? মধ্যপদলোপী। আমি আবারও বলি, যে কর্মধারয় সমাসের মাঝখানের পদটা লোপ পেয়ে গঠিত হবে, সেটাকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে দেখো, এই চিহ্নিত কথাটি লোপ পেয়ে গেছে, তাহলে এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়। কর্মধারয় আমরা ডিটেলস আলোচনা করবো ধাপে ধাপে। আজকে শুধু আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা করবো। তাহলে দেখো, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা কি সমাস হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কি হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখন তোমাদেরকে যদি বলি যে যারা গোপালগঞ্জে আছো, গোপালগঞ্জ এটা কি সমাস? একটু কমেন্টে জানাও তো। গোপালগঞ্জ এটা কি সমাস? কমেন্টে জানাও। আচ্ছা, সর্বশেষ দেখো কাজল কালো। কাজল এটা হচ্ছে নাউন। কালো, কাজলের একটা বৈশিষ্ট্য বা গুণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে অ্যাডজেক্টিভ যোগ হয়ে যদি এটাকে সত্য উপমা বোঝায় বা সত্য কথা বোঝায়, তাহলে সেটাকে আমরা উপমান কর্মধারয় সমাস বলবো। কি বলবো? উপমান কর্মধারয় সমাস। কাজল কালো, ওই যে চোখে আমরা কাজল করি বা বাচ্চাদেরকে দেওয়া হয়, কাজল কি আসলে তো কালো। তাহলে কাজল আর কালো,
একই বিষয়, কারোটা হচ্ছে কাজলের একটা গুণ বা বৈশিষ্ট্য এবং সত্য। তা এরকম সত্য কিছু বিরোধ যা আমরা আগে এই যে এখানে মুখচন্দ্র, মুখ নাও চন্দ্র নাও, তাদের মধ্যে সম্পর্কটা মিথ্যা বা অসত্য, এটা উপমিত। কিন্তু আগে যদি নাউন থাকে, পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, বিশেষণ থাকে, তাহলে এবং তাদের মধ্যে যদি সম্পর্কটা সত্য হয়, তাহলে এই সমাজকে উপমান কর্মদর্শন বলে ব্যাস বাক্যে ন্যায় বসে। যেমন দেখো, যদি বলা হয় নিম তেতো, আরে নিম তো তেতোই হয়, এটা সত্য কথা না? নিমের ন্যায় তেতো। যদি বলা হয় যে রক্ত লাল, রক্ত তো লালই হয়, তাহলে দেখো এই সমাজগুলো কিন্তু উপমান কর্মধারয় সমাস, ব্যাস বাক্যে মাঝখানে ন্যায় কথাটা বলবে। তাহলে দেখো, কাজল কালো, এটার ব্যাস বাক্য কি হবে? কাজলের ন্যায় কালো। এটার ব্যাস বাক্য কি হবে? কাজলের, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। আর এই সমাসটা কি হবে? কি বললাম? সমাসটা কি হবে? কাজলের ন্যায় কালো, এই সমাসটা হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয়, এখানে একটা র হবে, সমাস। আশা করি আমরা যে 8টা সমাস ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম, তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলেও বুঝছো। আর যদি কোটাই বুঝো তাহলে অসংখ্য ধন্যবাদ, আমি সার্থক, বা তোমরা সার্থক যে আগে ঠিক মতো পড়ছো। তো এখন দেখো, এটাই আমি আহ, একদম এক বাক্যে লিখে দেই তোমাদের সুবিধার্থে। এখন কোন পেনটা সুবিধাজনক হয়? এই যে হলুদ, এটাই মূলত একটু ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে দেখো, কাজল কালো, এতক্ষণ বুঝালাম। আর এটা নোট করার জন্য যারা পরবর্তীতে দেখবা তাদের ভুল না হয়, এটা আমি আবার লিখে দিচ্ছি, কাজলের ন্যায়। দেখো তো হাতে লেখা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, নাহলে কমেন্ট করবো যে স্যার এই রংটা ভালো বা এই কালারটা ভালো দেখা যাচ্ছিল, এরকম বলবা। ঠিক আছে? আমরা তো লাইভ সেশনে প্রথম, নতুন নতুন, দেখো আমরা তোমাদের প্রতি কতটা মানে আন্তরিক এবং লয়ালও বলা যায়, যে তোমাদের জন্য এই স্মার্ট বোর্ডটা আমরা কিনেছি, তোমাদের জন্য ফোন কিনেছি। কিসের জন্য? লাইভের জন্য। এবং আমার ক্যামেরার পিছনে যিনি আছেন, আসেন, আমার ক্যামেরার পিছনে আছেন, পিছনে তিনি আছেন, তোমরা কম বেশি সবাই চিনবে, অবাক হয়ে যাবে যে এই স্যারকে তো আমি চিনি, এই ভাইকে কিন্তু আমি চিনি, আমাদের শ্রদ্ধাভাজন সারোয়ার হোসেন স্যার। তোমরাও তাহলে সাহিত্য গৃহে যুক্ত হয়ে যাও, আশা করি বেটার সার্ভিস হবে। তোমরা হচ্ছে ইংলিশের জন্য স্যারকে পাবে, আর স্যারকে তো কম বেশি সবাই চিনো। স্যারের পেজের নাম হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, ওইখানে তোমরা যুক্ত হয়ে যাও। আমার পেজেও মাঝে মধ্যে ইংলিশ ক্লাস হবে, আশা করি তোমাদের জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করছে, একাডেমিক প্লাস অ্যাডমিশন। তোমরা শুধু যুক্ত থাকবা, আর কিছু করতে হবে না, যুক্ত থাকবা, আমাদের ভিডিওগুলো শেয়ার করবা, কমেন্ট করবা, আমাদেরকে একটু উৎসাহিত করবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাছাড়া তোমাদেরকে বলতেছি না যে টাকা পয়সা দাও, হ্যাঁ টাকা পয়সার বিষয় আছে। তোমরা যদি আলাদা করে অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও, তো সেই ক্ষেত্রে তো একটু সম্মানই আছে, কি বলো? এই যে ঘাম ঘাম ঝরতেছে না, এখন তো তোমাদের লাইভ ক্লাস করাচ্ছি, কিন্তু যখন অফলাইনে পড়বা, ঘাম শুকানোর আগে কি করবা? স্যারদের বেতনগুলো দিয়ে দিবা। তোমাদের অধিকাংশ দেখি যে টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে আসো, অধিকাংশ না, কিছু কিছু টাকা পয়সা নিয়ে আসো, কিন্তু স্যারদের আসলে টাকাটা মেরে দাও। মেরে কি শান্তি পাবো বলো? একটা স্যার সারাটা মাস ধরে তোমাদেরকে সকালে খেয়ে না খেয়ে, আমার কথা যদি বলি, সেই সকালে ভোর থেকে উঠি, মানে ঘুম থেকে উঠে হালকা ব্রাশ টাশ করে খায় না না খাই, পড়াতে চলে যায়। আবার সেই সন্ধ্যা রাত ঠিক নাই পড়ায়, কিন্তু খাওয়া দাওয়ার কোনো মানে কোনো থাকে না, টাইম বোধ থাকে না, শুধু একটাই চিন্তা থাকে যে তোমাদেরকে পড়াতে হবে টাইম। তো এত কষ্টের পরেও যদি তোমরা সম্মান দিয়ে দাও, খুব খুশি হবো আমরা। না দিলে কিন্তু আসলে প্রত্যেক স্যারে একটু কষ্ট পাওয়া, যদিও শেয়ার করেন না, এটা আমিও করেন না, অন্য স্যারও করেন না, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে স্যারের কাছেই করো না কেন, একদম মাস শেষ হওয়ার সাথে সাথে তোমাদের বাড়ি থেকে সম্মান এনে দিয়ে দিও, মানে মেরে দেওয়ার চিন্তা করে না, ঠিক আছে? অনেকে আছো, তোমাদেরকে বলতেছি। এবার দেখো, তাহলে কাজলের ন্যায় কালো, এটা কি হবে? উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। কথাটা লিখতে হবে না, এইটুকু লিখলেই হবে। এবার দেখো, সিংহাসন, কি লিখেছিলাম মনে আছে? সিংহ চিহ্নিত আসন, এটা হবে মধ্য পদলোপী কর্মধারয়,
কর্ম ধারয়, বানানগুলো ঠিক মতো লিখো। বনবাস, এটার ব্যাকবাক্য হবে বনে বাস, এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। এবার দেখো গণশিক্ষা, তাহলে কি এটা হবে ব্যাট বাক্যটা গণের শিক্ষা, কি হবে গণের শিক্ষা, এটা হবে ষষ্ঠী। তোমরা এমনি বানানগুলো লিখতে পারো, ষষ্ঠী আমি সংখ্যা লিখতেছি, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। আবারও বলতেছি তৎপুরুষ লেখার ক্ষেত্রে বিভক্তি যদি মনে না থাকে শুধু তৎপুরুষ লিখে দিও। মুখচন্দ্র, এটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, আবার এটাও লিখতে পারো চন্দ্রের ন্যায় মুখ, দুইটাই লিখতে পারো, তবে ভুলভাল লিখে না। আবার মুখের ন্যায় চন্দ্র, এটা লিখে না, চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রের ন্যায় মুখ, এটা কি হবে উপমিত, উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। এরপরে কি নবীন বরণ, এটার ব্যাকরণ মনে আছে, নবীন কে বা নবীনদেরকে বরণ, বড় মূর্ধন্য ন, এটা কি হবে কে রে রে, এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। আবারও বলছি বিভক্তি যদি খেয়াল না থাকে শুধু তৎপুরুষ দিলেই হবে। আচ্ছা তেপান্তর, তাহলে এইটা হচ্ছে তে মানে কি তিন, আর প্রান্তর বলতে প্রান্তরকে বোঝায়, প্রান্ত, তিন প্রান্তরের সমাহার বা সমষ্টিও লিখতে পারো, যেটা তোমার লিখলে সুবিধা হয় সেটাই একটা লিখলে সমাহার। তাহলে এটা কি হবে সংখ্যা বোঝাচ্ছে, তাহলে দ্বিগুণ, অবশ্যই বারোটা দেখো, দয়বরস্যি গয়রস্য। আর সর্বপ্রথম কি হবে ব্যাট বাক্যটা কাগজ ও কলম, কাগজ ও কলম, এটা কি হবে আমরা নিয়মে পেয়েছিলাম দ্বন্দ্ব, দয় ব দন্ত নয় দয় ব, বুঝতে পেরেছো, দ্বন্দ্ব দয় ব দন্ত নয় দয় ব। তাহলে দেখো আমরা যে সমাজগুলো পাইলাম, দ্বন্দ্ব পাইলাম, তারপর হচ্ছে একটা দ্বিগু পাইলাম, তৎপুরুষ একটা পাইলাম, তৎপুরুষ এই যে দুইটা পাইলাম, তৎপুরুষ তিনটা পাইলাম, তার মানে তৎপুরুষ থেকেই তিনটা আসছে। এরপরে দেখো কর্মধারয় সমাস থেকে, কর্মধারয় সমাস থেকে, কর্মধারয় সমাস থেকে এই যে উপমা উপমিত কর্মধারয় সমাস থেকে একটা পেয়েছি, আর এই যে উপমিত কর্মধারয় সমাস থেকে একটা পেয়েছি। আর এদিকে মধ্যবাদলবী কর্মধারয় সমাস, তার মানে কর্মধারয় সমাস থেকে আমরা মোট তিনটা পেয়েছি। দেখো উপমিত কর্মধারয়, মধ্যবাদলবী কর্মধারয়, আর হচ্ছে উপমান কর্মধারয়। তৎপুরুষ থেকেও তিনটা পেয়েছি, আর বাকি দুইটা পেয়েছি দ্বন্দ্ব ও দ্বিগু থেকে। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু 8 প্রকার সমাস থেকেই হয়, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ী বা বহুব্রীহি, এটা হচ্ছে প্রধান 6টা সমাস। কিন্তু ব্যতিক্রম ধর্মী আরো দুইটা সমাস আছে, একটা হচ্ছে নিত্য সমাস আর একটা হচ্ছে প্রাদি সমাস। এই মোট 8টা সমাস থেকে তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়, মানে কি আসে। আর একটা আছে অলোক, অলোক আলাদা কোনো সমাস না, অলোক তৎপুরুষ হতে পারে, অলোক বহুব্রীহি হতে পারে, অলোক দ্বন্দ্ব হতে পারে, এগুলো হচ্ছে ওই 3টে সমাসের ভিতরকার একটা শ্রেণী। তো যাই হোক আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু দেখি। যাই হোক দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের ডিভাইস শুধু একটাই আছে, সামনের ক্লাস থেকে আমরা আরেকটা ডিভাইস রাখবো দেখার জন্য যে আসলে তোমরা কে কমেন্ট করেছো বা কে ঠিকঠাক অ্যাক্টিভ আছো। আমি আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো ডিভাইস নেই, এই জন্য দুঃখিত, আমি তোমাদের কমেন্ট গুলো পড়তে পারছি না, বা তোমরা কে কি বলতেছো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হয়তো বা বাসায় গিয়ে এটা আবার একটু চেক দিব যে কে দেখছো বা বলছো বা শেয়ার করছো। আমি আবার বলছি আজকে অধিক সংখ্যায় যে বা যারা কমেন্ট করবে বা শেয়ার দিবে প্রমাণ নিয়ে, এই যে আজকের অফারটা কি একটা ফ্রুটিকা, কি একটা ফ্রুটিকা, অর্থাৎ যে বেশি বেশি শেয়ার করবা বা কমেন্ট করবা তার জন্য কিন্তু এই ফ্রুটিকাটা উপহার হিসেবে থাকবে। ওটা দেখে আমরা খুঁজে বের করে তাকে এই লাইভ ক্লাসে এই ফ্রুটিকাটা আমরা গিফট করব, উপহার দিব। কিন্তু শিক্ষার্থী এতক্ষণ ধরে শুভঙ্কর স্যারের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদিও এই সাহিত্য আজকে প্রথম না 3 নম্বর লাইভ হুটহাট করে, মানে কোনো কি বলা যায় ঘোষণা ছাড়াই সামনের ক্লাসগুলো আমরা ঘোষণা দিয়ে তারপরে তোমাদেরকে আসবো ক্লাসে, যাতে তোমরা প্রত্যেকেই অ্যাক্টিভ বা অ্যালার্ট থাকতে পারো যে হ্যাঁ আজকে শুভঙ্কর স্যারের ক্লাস আছে বা আজকে সারা স্যারের দুর্দান্ত ইংলিশ ক্লাসটা আছে, এটা আমরা আগে আগে জানিয়ে তারপর আমরা ক্লাসে আসবো। এটা জাস্ট ট্রায়াল,
পিকচার আভি পরেরটা কি হবে, বাকি হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, অনেক রাত হয়ে গেছে। সবাই কিন্তু যে জায়গা থেকে, এই যে বাবা মা যখন তোমাদেরকে এই যে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, তোমাদের কখনো বলে যে টাকা নাই, এটা নাই, ওটা নাই? তোমরা যখনই টাকা চাও, টিউশনের টাকা চাও, খাতা কলমের টাকা চাও, কলেজের যে ফি দিতে হবে সেটা টাকা চাও, বাবা মা কিন্তু কখনো না বলেন না। একদম কি বলা যায়, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদেরকে টাকা দেয়। শুধু একটাই প্রত্যাশা যে আমার ছেলেটা বা আমার মেয়েটা যাতে ভালো একটা রেজাল্ট করে, মানুষের মতো মানুষ হতে পারে এবং একটা সময় আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য বাবা মা বা পরিবারের টাকাটাকে হেলাই ফেলাই বা নষ্ট করো না। অবশ্যই এই যে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করতেছো, এটা কাজে লাগাও। আর অবশ্যই তোমাদের একাডেমিক অ্যাডমিশনে যে কোনো সাহায্যে, সহযোগিতায়, বাংলা ইংরেজি অবশ্যই আমরা তোমাদের সাথেই আছি এবং সাথে থাকবো। তোমাদের কাজটাকে আমাদের সাথে সক্রিয় থাকা। অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো, আবার যারা পরবর্তীতে দেখবা তাদেরকে আহ্বান জানাই যে পরবর্তী লাইভ ক্লাসে যাতে তোমরা মিস না করো। ধন্যবাদ, শুভরাত্রি সবার জন্য, শুভকামনা। দেখা হবে পরের লাইভ ক্লাসে, দুর্দান্ত ক্লাস। টাটা।